হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিস্টার এডুকেশনাল হেল্পার চ্যানেল। বন্ধুরা, NAS ন্যাশনাল অ্যাসেসমেন্ট সার্ভে সার্ভের ভিত্তিতে নভেম্বর মাসের 12 তারিখে একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেটা পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীরা অর্থাৎ ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। এবং সেই পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে সেই সম্পর্কে অবহিত করার জন্য ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাংলার শিক্ষা পোর্টালে একটা মডেল কোশ্চেন আপলোড করা হয়েছে। সেই মডেল কোশ্চেন আপলোড করা হয়েছে, সেটা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলনী সংক্রান্ত সাধারণ নির্দেশিকা। এখানে বলা হয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সম্ভারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই জাতীয় বিভিন্ন নতুন ধরনের প্রশ্নের সঙ্গে শিক্ষার্থী পরিচিত হয়। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলি দেওয়া আছে সেই প্রশ্নগুলি আমাদের ভালোভাবে সলভ করতে হবে, কারণ এই কোশ্চেনটাই যে আসবে তা কিন্তু নয়, এটা একটা মডেল কোশ্চেন। যেই ধরনের প্রশ্ন এইভাবে করা হবে, এখানে করা আছে ঠিক সেই ধরনের প্রশ্ন নিয়েই কিন্তু সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে নভেম্বরের 12 তারিখে। তাই সেই পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে অবশ্যই তোমাদের এই মডেল কোশ্চেনটি সলভ করতে হবে। তাই আজকে আমি এই মডেল কোশ্চেনটি সলভ করে দেখাবো, এবং সেটা একদম কোশ্চেন ধরে ধরে। যেহেতু অনেকগুলো প্রশ্ন রয়েছে, তাই সব প্রশ্ন কিন্তু একদিনে করা সম্ভব নয়। বাংলা থেকে মোট 30টা প্রশ্ন দেওয়া হয়েছে। সেই 30টা প্রশ্ন অর্থাৎ শুধুমাত্র বাংলা বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে বন্ধুরা, বেশি কথা না বলে চলে যায় মূল বিষয়। তবে তার আগে বলে দিই, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে প্রথমে রয়েছে বাংলা অষ্টম শ্রেণী। এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, ঠিক ইংলিশে সিন আনসিনের ক্ষেত্রে যেরকম প্যাসেজ দেওয়া থাকে ঠিক এরকম একটা প্যাসেজ দেওয়া রয়েছে। এই প্যাসেজটিকে আমাদের সর্বপ্রথমে ভালো করে পড়তে হবে। যদি এই প্যাসেজটিকে আমরা ভালোভাবে না পড়ি তাহলে কিন্তু আমরা প্রশ্নের উত্তরগুলি পারবো না, কারণ এই প্যাসেজ থেকেই প্রশ্নগুলি করা হয়েছে। তবে কিছু কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর প্যাসেজের মধ্যে নেই, শুধুমাত্র সে ওয়ার্ডটা প্যাসেজের মধ্যে আমরা খুঁজে পাবো। তবে মূল কথা হলো প্যাসেজটা আমাদের ভালোভাবে পড়তেই হবে। তো তোমরা সবার প্রথমে প্যাসেজটাকে ভালোভাবে পড়ে নেবে। আমি প্যাসেজটাকে কিন্তু অলরেডি পড়ে নিয়েছি। এবার চলো যাই প্রশ্নের মধ্যে। প্রথমে বলা হয়েছে নিচে দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো রয়েছে এবং 3-4টা করে অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ MCQ টাইপ কোশ্চেন। এখান থেকে সঠিক উত্তরটি নির্বাচিত করতে হবে এবং সেটা গোল করে সার্কেল করতে হবে। প্রথমে রয়েছে মহর্ষি নামে খ্যাত রাজারামন রায়, চিত্তরঞ্জন দাস, দেবেন্দ্রনাথ ঠাকুর না জীবনানন্দ দাস। তো এখানে যদি তোমরা বলতে চাও যে মহর্ষি নামে খ্যাত, তাহলে এখানে মহর্ষি বলতে কাকে বোঝানো হয়েছে, এটা আমাদের যদি আমরা সেই প্যাসেজটি পড়ি তাহলে আমরা দ্বিতীয় প্যারার পঞ্চম লাইনে যদি চলে যাই, দ্বিতীয় প্যারার পঞ্চম লাইনে এই যে মহর্ষি কথাটা উল্লেখ রয়েছে, অর্থাৎ এই যে কিন্তু রমণের উপরে লিখতে বলেছি তোমাকে মহর্ষির উপরে, শুধু মহর্ষি কথাটা উল্লেখ রয়েছে, কিন্তু মহর্ষি মানে কে সেটা কিন্তু বলা নেই। আমরা জানি মহর্ষি কাকে বলা হয়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি বলা হতো। তাহলে এখানে নিঃসন্দেহে উত্তরটা হবে কি দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে এখানে উত্তরটি হয়ে যাবে। এবার দ্বিতীয় প্রশ্ন ছিল চিত্তরঞ্জন দাসকে নিয়ে লেখা কবিতাটি জীবনানন্দ দাশ তার মাকে পাঠিয়েছিলেন কারণ কি কারণে পাঠিয়েছিলেন। এই প্রশ্নটির উত্তর আমরা পাবো দ্বিতীয় প্যারারই দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইনে কি বলা হয়েছে, দ্বিতীয় লাইনে বলা হয়েছে তাই প্রথম দিকে কবিতা লিখতে তিনি মাকে দেখাতেন, মায়ের মতামত নিতেন। কি কারণে, মায়ের মতামত নেওয়ার জন্য। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা উত্তর কি হবে, মায়ের মতামত। অর্থাৎ চিত্তরঞ্জন দাসকে নিয়ে লেখা কবিতাটি জীবনানন্দ দাশ তার মাকে পাঠিয়েছিলেন কারণ তার মায়ের মতামত নিতে চেয়েছিলেন, অর্থাৎ অপশান ডি। তৃতীয় প্রশ্নে বলা হয়েছিল তার কবিতার বিষয় ভাবনার যথেষ্ট বৈচিত্র্য ছিল। এই উদ্ধৃতাংশে যার কথা বলা হয়েছে তিনি হলেন, অর্থাৎ তার কবিতার যে বৈচিত্র্য ছিল তার বলতে এখানে কাকে বলা হয়েছে, এটা আমরা পাবো দ্বিতীয় প্যারার পঞ্চম লাইনে।
এখানে বলা হয়েছে পঞ্চম লাইনে, কুসুম কুমারী দেবী মূলত প্রবাসী ব্রহ্মবাদী ও মুকুল পত্রিকায় লিখতেন। তিনি তার কবিতার বিষয় ভাবনার যথেষ্ট বৈচিত্র্য ছিল। অর্থাৎ তার মানে তাহলে কার এখানে? কুসুম কুমারী। কুসুম কুমারী, তাহলে এখানে উত্তর হবে অপশান বি। অপশান বি কুসুম কুমারী, তাহলে কুসুম কুমারী এখানে উত্তর হবে। চলে যাই চতুর্থ প্রশ্নে, কাব্যবোধ অনুরূপ সমাস পদের উদাহরণ। এখানে কাব্যবোধ কথাটা শুধুমাত্র সেই প্যাসেজে পাবে, কারণ ওখানে তো সমাস করে দেওয়া থাকবে না। তো কাব্যবোধ আমাদের সমাসটা করতে হবে। এখানে যে নিয়মের সমাসটা হয়েছে সেই অনুরূপ সমাস এখানে কি? কাব্যের বোধ, কাব্যবোধ বা কাব্যের জন্য যে বোধ, তাহলে অনুরূপ সমাস এখানে শ্রদ্ধাঞ্জলি, অর্থাৎ শ্রদ্ধার জন্য যে অঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি নিমিত্ত তৎপুরুষ সমাস। তাহলে কী হবে এখানে অপশান? এখানে উত্তর হবে তাহলে ডি। তৃতীয় রয়েছে, পঞ্চম প্রশ্ন রয়েছে, দেশবন্ধু, দেশের বন্ধু, এটি যে সমাস। অর্থাৎ দেশবন্ধুকে আমরা বাঙালি পাই দেশের বন্ধু, অর্থাৎ সমন্ধ তৎপুরুষ সমাস। এখানে অপশান রয়েছে দ্বন্দ্ব, অব্যয়ভাব, কর্মদ্বারায় তৎপুরুষ, অর্থাৎ যে তৎপুরুষ রয়েছে, কারণ তৎপুরুষের ভাগের মধ্যেই পড়ে সমন্ধ তৎপুরুষ। তাহলে এখানে নিঃসন্দেহে উত্তর হবে ডি। এবার পাঁচটা প্রশ্ন হয়ে গেল। এবার ভাগ টু রয়েছে, এখানে আবার একটা প্যাসেজ দেওয়া রয়েছে। আবার এই প্যাসেজটিকে আমাদের ভালোভাবে পড়তে হবে পরবর্তী পাঁচটা প্রশ্নের উত্তরের জন্য। প্যাসেজটা তোমরা ভালোভাবে পড়ে নেবে। আমার পড়া হয়ে গেছে, চলে যাই মূল প্রশ্নে। বলছে এখানে লেখকের মনোকষ্টের কারণ। লেখকের মনোকষ্টের কারণ কি? এই প্রশ্নটার উত্তর আমরা পাবো প্রথম লাইনে। দুঃখের বিষয় এখানে স্পষ্ট বলা রয়েছিল যে দুঃখের বিষয় ঘর বাড়ি আর কলকারখানা বাড় বৃদ্ধি সত্ত্বেও যেসব বাগানে যাও বা দু একটা টিকে ছিল তাও আজ সব সাফ হয়ে গেছে। তাহলে লেখকের মনোকষ্টের কারণ কি? তার নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে লেখকের মনোকষ্টের কারণ হচ্ছে ক্রমবর্ধমান গাছপালা ও বাগান হ্রাস। ক্রম হ্রাসমান গাছপালা ও বাগান, অর্থাৎ বাগান ও গাছপালা যে হ্রাস পাচ্ছে, এটা হচ্ছে লেখকের মনোকষ্টের প্রধান কারণ। সপ্তম প্রশ্ন রয়েছে, সন্ধ্যা গ্রেটার দেন সন্ধে, অর্থাৎ সন্ধ্যা শব্দটা ব্যবহারের রীতিতে কিছুটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আকার একারে চেঞ্জ হয়ে সন্ধ্যা থেকে সন্ধে হয়ে গেছে, অর্থাৎ স্বরবর্ণের কিছু হেরফের হয়েছে। সাধারণত ধ্বনি বিপর্যয়ের এই নিয়মটাকে বলা হয় সমীভবন। এটা ব্যাকরণের দিক থেকে দেওয়া হয়েছে সমীভবন, তাহলে এখানে নিঃসন্দেহে উত্তর হবে এ। চলে যাব আমরা পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 8, এটা আমার পক্ষীবিদ্যার ভাঁড়ারে সর্বপ্রথম আর সর্বোত্তম স্মৃতির একটি স্মৃতিটি হলো। সেই স্মৃতিটি কি? কোন স্মৃতির কথা বলা হয়েছে? কারণ অনেকগুলো অপশন রয়েছে। এই প্রশ্নটার উত্তর যদি আমরা দেখতে চাই তাহলে চলে যাব আমরা এই যে প্যাসেজটি রয়েছে, প্যাসেজের শেষের দু লাইনের ঠিক আগে আমরা চলে যাব। শেষের দু লাইনের আগে এখানে স্পষ্টভাবে বলা রয়েছে, নরম বিছানায় যখন আমরা আড়ামোড়া ভাঙতাম তখন কানে মধু ঢেলে দিত দোয়েলের উদাত্ত কণ্ঠস্বর। কার? দোয়েলের কণ্ঠস্বর। তাহলে সেই স্মৃতিটি কি? সন্ধ্যাবেলা শুধু হয়ে ভোর সোনার দোয়েলের ডাক? না, ভোরবেলায় দোয়েলের ডাক। অর্থাৎ উত্তরটা এখানে হচ্ছে বি নম্বর। বি নম্বরটা উত্তর, ভোরবেলা দোয়েলের ডাক। প্রশ্ন নম্বর 9, রচনাটিতে যে স্থানটির প্রসঙ্গ রয়েছে। এই যে প্যাসেজটি দেওয়া ছিল সেই প্যাসেজে একটা জায়গার নাম কিন্তু বলা ছিল। এইটা আমরা প্যাসেজটা ভালোভাবে পড়ে দিতে হবে। একদম প্যাসেজের সর্বশেষ লাইনে দেওয়া হয়েছে, শুনলেই অমনি আমার চেম্বুরে সেই নিরুদ্বেগ স্কুল ছুটির দিনগুলি মনে পড়ে। চেম্বুর, অর্থাৎ স্থানটি হলো কি? চেম্বুর। চেম্বুরের কথা এখানে বলা হয়েছে। তাহলে এখানকার উত্তর হবে সি। উত্তর হচ্ছে সি। 10 নম্বর প্রশ্ন, চোখের মণি শব্দটি বিশেষ অর্থ। এখানে চোখের মণির কথাটা শুধুমাত্র প্যাসেজের মধ্যে পাওয়া যাবে, অর্থ কিন্তু সেখানে নেই। কিন্তু আমরা জানি চোখের মণি মানে কি? চোখের মণি মানে হচ্ছে প্রিয়। তার মানে চোখের মণি কথাটির বিশেষ অর্থ হচ্ছে প্রিয়। এখানে ডি নম্বর অপশনটা কিন্তু হবে। এবার ভাগ 3, আবার একটা প্যাসেজ দেওয়া রয়েছে, দশাবতার তাস নামে একটা প্যাসেজ দেওয়া রয়েছে। আবার এই প্যাসেজটি ভালোভাবে পড়তে হবে এবং তারপরে পরের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্যাসেজটা আমার পড়া হয়ে গেছে, চলে যায় সঙ্গে সঙ্গে মূল প্রশ্নে। বাংলায় দশাবতার তাস তৈরি হয় একমাত্র ড্যাশ। এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে এখানে আমাদের বাঁচতে হবে বিষ্ণুপুরে, কারণ এটা প্রথম লাইনের মধ্যেই দেওয়া আছে। দ্বিতীয়বার প্রথম লাইনে
যে বাংলায় বিষ্ণুপুর ছাড়া আর অন্য কোথায় দশাবতার তৈরি করা হয় না। বাংলায় বিষ্ণুপুর ছাড়া অন্য কোথায় দশাবতার তাস তৈরি হয় না। তার মানে প্রথম প্রশ্নের উত্তরটি হবে কত? বিষ্ণুপুর, অর্থাৎ ডি। চলে যাই 12 নম্বর প্রশ্ন। দশাবতার তাসে মোট তাসের সংখ্যা কয়টি? দশাবতার তাসে মোট তাসের সংখ্যা কয়টি? এখানে আমরা দ্বিতীয় প্যারার ঠিক 4 নম্বর লাইনে কিন্তু এই কথাটা পেয়ে যাব। দ্বিতীয় প্যারার 4 নম্বর লাইনে কি বলা ছিল? 4 নম্বর লাইনে বলা ছিল তাসের সংখ্যা দাঁড়ায় 120। এই তাসের 10টি রং, 120টি তাস, অর্থাৎ তাসের সংখ্যা 120টি। তাহলে তাসের সংখ্যা যদি 120টি হয়, তাহলে দশাবতার তাসে মোট তাসের সংখ্যা 120, অর্থাৎ ডি নম্বরটা উত্তর কিন্তু এখানে হবে। তারপরে 13 নম্বর প্রশ্ন, দশাবতার তাস তৈরির মূল উপাদান কি? দশাবতার তাস তৈরির মূল উপাদান, এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই উত্তরটা আমরা পাবো সেই প্যাসেজের দ্বিতীয় প্যারার 5 নম্বর লাইনে। প্যাসেজের দ্বিতীয় প্যারার 5 নম্বর লাইনে এই যে পুরনো কাপড় তেঁতুল বীজের আঠা দিয়ে ভাঁজ করে জুড়ে দেওয়া হতো, অর্থাৎ মূল উপাদানের মধ্যে এখানে সিঁদুর, গালা, পাথর আর কাপড়। তার মানে কী হবে এখানে? অবশ্যই কাপড়, অর্থাৎ উত্তর হবে ডি নম্বর অপশন। 14 নম্বরে বলা হয়েছে বিষ্ণুর 10 অবতারে যার নাম নেই। এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে এখানে যেটা হবে এটা জানতে গেলে আমাদের চলে যেতে হবে আবার সেই প্যাসেজে। সেই প্যাসেজে কত নম্বর প্রশ্ন এটা? এটা 14 নম্বর, অর্থাৎ 14 নম্বর যেতে গেলে আমাদের 2 নম্বর এখানে সেই প্যাসেজের দ্বিতীয় প্যারার ঠিক দ্বিতীয় লাইনে এখানে কতগুলি নাম রয়েছে, সেই নামগুলি আমরা পড়লে বুঝতে পারবো। দশাবতার 10টা নাম: মিন, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, দশরথ, তারপরে রাম, পরশুরাম, বলরাম, বুদ্ধ, এই 10টা নাম। তারপরে স্থানে অর্থাৎ জায়গায় রয়েছে জগন্নাথ আর কল্কি। তাহলে এখানে বলা হয়েছিল কি 10 অবতারে যার নাম নেই। তাহলে এই যে কল্কিটা কিন্তু 10 অবতারের নাম নয়। বরাহ, পরশুরাম, দশরথ এগুলো সব 10 অবতারে রয়েছে, আর কল্কিটা রয়েছে স্থানে। তো 10 অবতার যার নাম নেই সেটা কী হবে? সেটা হবে হচ্ছে কল্কি, অর্থাৎ এখানে উত্তর হবে ডি। চলো যে 15 নম্বর প্রশ্নে, নৃসিংহ শব্দের ব্যাসবাক্য। এটা প্যাসেজের মধ্যে পাবে না, শুধু শব্দটা থাকবে। এখানে ব্যাসবাক্য করলে আমরা অবশ্যই পাবো নৃসিংহ মানে কি? নৃ মানে মানুষ, সিংহ মানে সিংহ। তাহলে মানুষ কখনো সিংহ হতে পারে না, কিন্তু তাহলে কী বলতে? মানুষ কিন্তু সিংহের মতো, অর্থাৎ সিংহ মানুষের ন্যায়, অর্থাৎ সিংহ কিন্তু মানুষের ন্যায়, তাকে বলা হয় নৃসিংহ, অর্থাৎ নিঃসন্দেহে এখানে তাহলে উত্তর হচ্ছে সি। এবার আবার একটা প্যারা দেওয়া রয়েছে প্যাসেজ, ঈশ্বরচন্দ্র গুপ্ত নামে একটা প্যাসেজ দেওয়া রয়েছে। এই প্যাসেজটা ভালোভাবে পড়ে আবার পরের 5টা প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। প্যাসেজটা আমার পড়া হয়ে গেছে, চলে যায় মূল প্রশ্নে। ঈশ্বরচন্দ্র গুপ্তের মাতৃবিয়োগ হয়, অনেকগুলো সাল দেওয়া রয়েছে। ঠিক এই প্যাসেজটা পড়ে আমরা যেটা জানতে পারলাম, যদি আমরা এই উত্তরটি পেতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে তৃতীয় লাইনে। এই প্যাসেজটার তৃতীয় লাইনে বলা ছিল, এখানে প্রথমে বলা রয়েছে, শুধু তৃতীয় লাইন পড়লে হবে না, প্রথম লাইনটা পড়তে হবে। ঈশ্বরচন্দ্র গুপ্ত 1812 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আর তৃতীয় লাইনে বলা যে 10 বছর বয়সে বিয়োগ ঘটে। 12 সালে যদি তার জন্ম হয় আর 10 বছর বয়সে যদি তার মা মারা যায়, তার 12 আর 10 22, অর্থাৎ এখানে যে উত্তরটা হবে সেটা হবে তাহলে 22 সাল। তার মাতৃবিয়োগ ঘটে কবে? 1822 সালে, অর্থাৎ বি নম্বরটি উত্তর হবে। 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কবি প্রসিদ্ধ শব্দের অর্থ। কবি প্রসিদ্ধ শব্দের অর্থ, এখানে অর্থটা কিন্তু প্যাসেজের মধ্যে পাওয়া যাবে না। তো আমরা জানি কবি প্রসিদ্ধ মানে কি? কবি হিসেবে যে খ্যাতি লাভ করেছে, তার মানে এখানে অপশন হবে কি সি, কবি হিসাবে খ্যাতি। তবে তো কবি প্রসিদ্ধি, অর্থাৎ কবি হিসেবে যে প্রসিদ্ধ লাভ করেছে, খ্যাতি লাভ করেছে। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বাংলা সাহিত্যিক পত্রিকাটি পরে দৈনিক পত্রিকা রূপে প্রকাশ হয় তার নাম। এখানে কতগুলো পত্রিকার নাম রয়েছে, কিন্তু এখান থেকে আমাদের দেখতে হবে কোন পত্রিকাটা আগে সাপ্তাহিক ছিল, পরে দৈনিক পত্রিকা হয়ে গেছে। সাপ্তাহিক থেকে দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়েছে, এটা প্যাসেজের মধ্যেই দেওয়া রয়েছে। ঠিক প্যাসেজের 6-7 লাইন যদি আমরা ভালোভাবে দেখি তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে যাব 1 2 3 4 5 6 7 নম্বর লাইনে। এখানে বলা রয়েছে সংবাদ প্রভাকর সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। কালক্রমে বহু ঘটনার পর 1839 খ্রিস্টাব্দে 14 জুন এই পত্রিকাটি বাংলা দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। অর্থাৎ তাহলে কোন পত্রিকা সাপ্তাহিক থেকে দৈনিক পত্রিকা রূপে প্রকাশিত হয়? সংবাদ প্রভাকর, অর্থাৎ এখানে অপশন, অর্থাৎ এখানে তাহলে অপশন উত্তর কি হচ্ছে? এখানে তাহলে উত্তর হচ্ছে
সংবাদ প্রভাকর, অর্থাৎ বি নম্বর অপশন, সংবাদ প্রভাকর। চলে যাই এবার 19 নম্বর প্রশ্নে। পাষাণ পিণ্ডন পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কী ছিল? কারণ অনেকগুলো উদ্দেশ্য রয়েছে পাষাণ পিণ্ডন পত্রিকার, তার মধ্যে সঠিক উদ্দেশ্যটা আমাদের এখান থেকে বেছে নিতে হবে। 19 নম্বর প্রশ্ন, এটা আমরা প্যাসেজের মধ্যে ঠিক 8 থেকে 9 নম্বর লাইনে যদি আমরা ভালো রিডিং দিই, তাহলে 8 থেকে 9 নম্বর লাইনে কিন্তু এটা আমরা পেয়ে যাব। কী বলা হয়েছে 8 থেকে 9 নম্বর লাইনে? যদি আমরা লাইন খুঁজি 1 2 3 4 5 6 7 8 থেকে 9 নম্বর লাইনে, গৌরীশঙ্কর ভট্টাচার্যের রসরাজ পত্রিকার সঙ্গে কবিযুক্ত চালাবার জন্যই, রসরাজ পত্রিকার সঙ্গে কবিতা যুদ্ধ চালাবার জন্যই তিনি পাষাণ পিণ্ডন পত্রিকা প্রকাশ করেন। অর্থাৎ উদ্দেশ্যটা কী ছিল তাহলে? রসরাজ পত্রিকার সঙ্গে কবিতা যুদ্ধ চালানো। অর্থাৎ তাহলে এখানে উত্তর হচ্ছে কি? এখানে উত্তর হচ্ছে তাহলে সি। এই সি নম্বরটা হচ্ছে উত্তর। রসরাজ পত্রিকার সঙ্গে কবিতা যুদ্ধ চালানোর জন্য এই পত্রিকাটি তিনি প্রকাশ করেন। চলো যে 20 নম্বর প্রশ্নে, অমনোযোগী শব্দের ব্যাসবাক্যটি কি? অমনোযোগী, অবশ্যই মনোযোগী যে নয়, অর্থাৎ নয় মনোযোগী, এটা সমাজ থেকে নেওয়া হয়েছে। অমনোযোগী নয় মনোযোগী, অর্থাৎ এখানে উত্তর হবে এ। আবার এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে, ভাগ 5 রূপে একটা প্যাসেজ দেওয়া রয়েছে। সেম প্যাসেজটা পড়ে বাকি 5টা প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। প্যাসেজ পড়া কমপ্লিট। চলে যাই আমরা উত্তরে। বাংলার মাটি বাংলার জল গানটি লিখেছেন, এটা আমরা বাংলার মাটি বাংলার জল এই গানটা আমরা জানি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কবিতার মধ্যে প্যাসেজের মধ্যে বলা নেই। তাছাড়া প্যাসেজটি পড়লে আমরা জানতে পারবো যে শান্তিনিকেতন কিছু কথা রয়েছে, তো আমরা নিঃসন্দেহে বলতে পারি শান্তিনিকেতন মানে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখানে উত্তর কী হবে? রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তর সি। সি নম্বর অপশন এখানে হয়ে যাবে। তারপরে পণ্ডিত রবিশঙ্কর কী ছিলেন? প্রখ্যাত শারদবাদক, না সেতারবাদক, না হারমোনিয়াম? এখানে একটি কনফিউশন হতে পারে, কারণ এখানে শারদবাদক সেতারবাদক দূরে রয়েছে, কিন্তু আমার মতে এটা অবশ্যই সেতারবাদক হবে। কারণ যদি আমরা কারণটা যাচাই করতে চাই, প্রশ্ন নম্বর 22 যে সেতারবাদক না শারদবাদক, তাহলে আমার প্যাসেজটার শেষ লাইনের ঠিক একটু 2 লাইন আগে যদি আমরা দেখি, এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে গুরু ওস্তাদ আলাউদ্দিন সম্পর্কে তালিম দেওয়ার সময় পণ্ডিত রবিশঙ্কর নিজে বলেছেন, পণ্ডিত রবিশঙ্কর বলেছেন যে ওস্তাদ যখন তাকে তালিম দিত, তখন তালিম দেওয়ার সময় বাবা শারদ ধরে কাটতেন, বাবা শারদ ধরে কাটতেন আর আমি সেতার ধরে কাটতাম। আমি মানে কি তাহলে এখানে পণ্ডিত রবিশঙ্কর, তাহলে তিনি কী ছিলেন? অবশ্যই সেতার বাদক। অর্থাৎ এখানে আমার মতে নিঃসন্দেহে উত্তরটি কিন্তু হবে সেতার বাদক, অর্থাৎ বি। বি নম্বর অপশনটা উত্তর হয়ে যাবে। এবার চলে যাই আমরা 23 নম্বর প্রশ্নে। নিচে যে পদটি অব্যয় পদ নয়, এখানে আমরা স্পষ্ট জানি যেন, কিন্তু, যার অব্যয় পদ, তাহলে সঙ্গে কর্তা কিন্তু কখনো অব্যয় পদ নয়। তাহলে নিঃসন্দেহে এখানে ডি উত্তর। তাহলে এখানে উত্তর হবে কি? ডি। এবার যদি আমরা চলে যাই 24 নম্বর, অশ্রু শব্দের বিশেষণ রূপ, অশ্রু থেকে অশ্রু জল, অর্থাৎ এখানে অপশন হবে এ। 25 প্রশংসা শব্দের যে শব্দটি এখানে রয়েছে, এই যে প্রশংসা শব্দের একটা অর্থ এখানে আমরা দেখতে পাই স্তব। যদি আমরা কবিতাটা প্যাসেজটি ভালোভাবে পড়ি, প্যাসেজটার মধ্যে কিন্তু স্তব নামে এক জায়গাতে দেওয়া ছিল। সেটা লাইন নম্বরটা কত? স্তবের মতো, এটা স্তবের মতো আমরা এই প্যারারি প্যাসেজের ঠিক 1 2 3 4 5 6 নম্বর লাইনে কিন্তু এই স্তব কথাটা আমরা পেয়ে যাব, তাই এটা হবে স্তব। 25টি প্রশ্ন হয়ে গেল। এবার ভাগ 6 কন্যাশ্রী সম্পর্কে কিছু দেওয়া রয়েছে, K1 দেওয়া রয়েছে। K1 সম্পর্কে কিছু বলা হয়েছে যে সরকার স্বীকৃত নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান 8ম বা তদূর্ধ্ব শ্রেণীতে পাঠরতা এবং 13 থেকে 18 বছর বয়স সীমার মধ্যে থাকা অবিবাহিতা মেয়েদের বার্ষিক 1000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। K2তে বলা রয়েছে কিছু 18 বছরের বেশি কিন্তু 19 বছরের কম বয়সে অবিবাহিত মেয়েরা সেখানে 25,000 টাকা পাবে, যোগ্যতা রয়েছে, আর যে নথি জমা দিতে হবে তার কিছু লিস্ট রয়েছে। এটা ভালোভাবে পড়ে নিতে হবে। এর উপরই কিন্তু বাকি 5টি প্রশ্ন দেওয়া হবে। প্রথমে বলা হয়েছে কন্যাশ্রী প্রকল্পে যে দেওয়া হয়, যে মানে যা দেওয়া বলতে যে টাকাটা দেওয়া হয় সেটা কি? পুরস্কার, আর্থিক সহায়তা, না পোশাক, না বইপত্র, না পড়াশোনার জন্য ঋণ? 26 নম্বর প্রশ্ন। তাহলে এখানে আমরা K1টা যদি ভালোভাবে দেখি, K1-এ যেখানে বলা ছিল, এখানে স্পষ্টভাবে বলা ছিল কি আর্থিক সহায়তা, 1000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। তার মানে এটা প্রথম অপশনটা উত্তরটা হয়ে যাবে আর্থিক সহায়তা, অর্থাৎ বি।
দ্বিতীয় রয়েছিল কন্যাশ্রী প্রকল্পে প্রাপকের সর্বনিম্ন বয়স হতে হবে। এখানে যদি আমরা দেখি, এখানে যোগ্যতার এই যে যোগ্যতা প্যাসেজটার মধ্যে বলা ছিল যোগ্যতা, সেই যোগ্যতার ঠিক 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যার বয়স 13 থেকে 19, অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পে সর্বনিম্ন বয়সের যোগ্যতা কত? সর্বনিম্ন বয়সের যোগ্যতা হচ্ছে 13 বছর সর্বনিম্ন। তাহলে অপশান সি। 28 নম্বরে রয়েছে কন্যাশ্রী পাওয়ার জন্য নিচে যে শর্তটি পূরণ করতে হবে। এখানে কয়টা শর্ত দেওয়া হয়েছে, তার মধ্যে এখানে কোন শর্তটা হবে? যদি আমরা ভালোভাবে দেখি যে নিয়ম কী ফর্ম জমা দিতে হবে আর কিছু নিয়ম দেওয়া ছিল শর্ত, সেটা ভালোভাবে দেখলে আমরা এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে 4 নম্বর প্যারাটা, এখানে 4 নম্বর প্যারা স্পষ্টভাবে 4 নম্বর পয়েন্ট স্পষ্ট বলা রয়েছে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে যোগ্যতার 4 নম্বর পয়েন্টে বলা হয়েছিল সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে পাঠরতা হতে হবে। অর্থাৎ কন্যাশ্রী পাওয়ার জন্য যে যোগ্যতাটি থাকা উচিত সেটা হচ্ছে কি সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে তাকে পড়তে হবে, সি অপশান। 29 নম্বরে কন্যাশ্রী কত টাকা করে দেওয়া হয়? এখানে অপশান থেকে সবাই আমরা জানি 25,000 টাকা করে দেওয়া হয়। তবুও যদি আমরা প্যাসেজ থেকে একদম যাচাই করতে চাই তাহলে এখানে প্যাসেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে K2 যেখানে প্যারাটা ছিল সেখানে স্পষ্ট বলা ছিল 25,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয় যদি 18 বছর ঊর্ধ্ব হয়ে যায়। লাস্ট প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্পে আবেদনপত্র কোথায় পাওয়া যাবে? এটা যাচাই করতে আমাদের এই যে প্যাসেজটা দেওয়া ছিল সেই প্যাসেজের সর্বশেষ লাইন, সর্বক্ষেত্রে নির্দিষ্ট ফর্ম নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। অর্থাৎ এই যে লাস্ট 30 নম্বর প্রশ্ন, এটার উত্তর হচ্ছে অপশান ডি। এই ছিল NAS মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর বাংলার 30টি প্রশ্নের উত্তর হাতে কলমে এবং উত্তর সহ কীভাবে খুঁজে বের করা হচ্ছে সমস্ত নাটিকুটিভাবে তোমাদের সামনে তুলে ধরা হলো। আশা করি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইরকম নিত্য নতুন শিক্ষা সংক্রান্ত তথ্য পেতে আর সামনে আরও অন্যান্য বিষয়গুলি সম্পর্কে এইভাবে উত্তর পেতে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, শুভ বিদায়।